আজ বসন্ত, ভালোবাসার ছোঁয়ায় ক্রমাগত রঙিন হয়ে উঠেছে সারা দেশ। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু, আয়োজনে খুশি দেশি বিদেশি সবাই। সুন্দরবন দিবস আজ 23 বছরেও জাতীয়ভাবে পালন করেনি সরকার। স্বাগত দেশযোগের সাথে আছি আমি কানিজ লাবণী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রকৃতি গাইছে ফাগুনের আগমনী গান, এলো বসন্ত। নাগরিক উদযাপনে তাকে বরণ করে নিতে 31তম বারের মতো বসন্ত উৎসবের আয়োজন করে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ। আয়োজকরা জানান, ভয়াবহ বায়ু দূষণ আর প্রাকৃতিক বিপর্যয় কমাতে মানুষ প্রকৃতির সুরক্ষা করবে, তাকে ভালোবাসবে, এজন্যই এ আয়োজন। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বাহাদুর শাহ পার্ক স্মৃতিস্তম্ভে অনুষ্ঠান চললেও এবার বাধার মুখে হয়নি উত্তরার আয়োজনটুকু। চারুকলার আয়োজনে নাচে গানে আবৃত্তির ছন্দে বরণ করা হয় বসন্তকে। এ আয়োজন দেখাতে এবং বাঙালি সংস্কৃতির সাথে সন্তানকে পরিচয় করিয়ে দিতে সন্তানকে নিয়ে আসেন অনেকেই। আসেন ভালোবাসার উদযাপনে সঙ্গী নিয়ে বের হওয়া মানুষেরাও। এদিকে চট্টগ্রামে উৎসব মুখর পরিবেশে উদযাপন হচ্ছে বসন্ত উৎসব। নাচ গান কবিতা আবৃত্তি সহ নানা আয়োজনে ঋতুরাজ বসন্ত বরণ করছেন নগরবাসী। নগরীর পাহাড়তলির আমবাগান শহীদ ওয়াসিম আকরাম পার্কে বসন্ত উৎসবের আয়োজন করে বোধন আবৃত্তি পরিষদ। প্রতিবারের মতো বসন্ত বরণে তরুণ তরুণীদের উৎসাহ সবচেয়ে বেশি। দর্শক আরো জানাচ্ছে রাজীব বড়ুয়া। পহেলা ফাল্গুনে সকালে চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম পার্কে বেহালার সুরে বসন্ত বরণ করে শুরু হয় বসন্ত উৎসব। ছিল নানা আয়োজন, আবির মেখে নেচে গিয়ে বসন্ত বরণ করে নেয় তরুণ তরুণীরা। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আসলে কিছু বলে যে ব্যাখ্যা করব সেটা আসলে ভাষায় আমি প্রকাশ করতে পারছি না। সবাই সেজেগুজে এসেছে রঙিন পোশাক পরে, আমি আমার বাচ্চাকে নিয়েও এসেছি। রঙিন বাচ্চারা সাথে রঙিন মায়েরা, ওদের সাথে আমাদেরও একটু রঙিন হওয়ার সুযোগ মিলল হাজার কাজের মধ্যে। বসন্তের প্রথম দিনটি বরণ করতে বাসন্তী সাজে তরুণ তরুণীরা হাজির হয় উৎসবে। পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবস, দুটি উৎসব একসঙ্গে হওয়ায় উদযাপনের উচ্ছ্বাস বেড়ে যায় কয়েক গুণ। বসন্তের ছোঁয়া আবার শীতের একটু বিদায়ের রেশ, এটা মনের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি করে। সেজন্য মনে হয় ভালোবাসা দিবসটা উদযাপন মন্দ নয়। প্রতিদিনই ভালোবাসবো, কিন্তু একদিন না হয় উদযাপন করলাম। খুবই ভালো লাগছে এবং আমরা সত্যিকার অর্থেই আমরা উৎসবটাকে উৎসবের মতো করে পালন করার চেষ্টা করছি। পরিবারের সাথে নানা সাংস্কৃতিক পরিবেশনার জন্য এবং উপভোগ করতে আসে শিশুরা। তাদের আনন্দ খানিকটা বেশি ছিল বড়দের চেয়ে। আমাদের এই অনুষ্ঠানগুলো খুবই ভালো লাগে, আমরা ফ্যামিলি সবাইকে নিয়ে আসি এখানে। নানা রঙের শাড়ি, ফুল সবকিছু দেখে খুবই ভালো লাগছে। গান হচ্ছে, আবৃত্তি হচ্ছে, সবাই মজা করছে। সবাইকে বসন্তের অনেক অনেক শুভেচ্ছা। নাচ গান আবৃত্তি অনেক কিছু দেখেছি, খুব ভালো লেগেছে। আয়োজকরা বলছেন, বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে সুন্দর বাংলাদেশ গড়তেই এত আয়োজন। অনুষ্ঠান আমরা সাজিয়েছি একটি বর্ণাঢ্যভাবে, আর নিরাপত্তার ব্যাপারটা মোটেও আমাদেরকে কোনোভাবেই চিন্তিত করেনি, কারণ আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি। সকল অসাম্য অন্ধকার কেটে গিয়ে পুরোপুরি সাম্যের পথে, আলোর পথে আসবে পৃথিবী, এই প্রত্যাশা ছিল সবার কণ্ঠে। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। ঋতুরাজ বসন্ত ও ভালোবাসা দিবসে সুনামগঞ্জের তাহিরপুর জয়নাল আবেদিন শিমুলরাঙা বাগানে ছুটে গেছেন দেশের হাজারো প্রকৃতিপ্রেমী। দুর্গম যাতায়াত ব্যবস্থায় প্রতিবন্ধকতা পেরিয়ে রক্তরাঙা শিমুলের অনবদ্য দৃশ্য দেখে মুগ্ধ দর্শনার্থীরা। আয়োজকরা জানান, গোটা ফাগুন মাস জুড়ে এখানে এরকম হাজারো মানুষের আনাগোনা থাকবে। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জের জয়নাল আবেদিন শিমুল বাগান এখন টকটকে লাল। ফাল্গুনের শুরু থেকে বাগানের সব গাছে ফুটতে শুরু করেছে রক্তরাঙা শিমুল।
একদিকে মেঘালয় পাহাড় আর অন্যদিকে শিমুল বাগানের সৌন্দর্য প্রকৃতির অনবদ্য উপহার হিসেবে মানছে এখানকার মানুষ। তাই বসন্তর দিনে এমন নৈসর্গিক সুন্দর মানুষের হৃদয় ছুঁয়ে যায়। শীতের এই কুয়াশা শেষ করে যখন আমাদের এই বসন্তের আগমন, তখন প্রকৃতি আসলে একদম নবরূপে সাজে, আর শিমুল বাগানে তো একদম আগুন লেগে যায়। ভালো লাগছে, কারণ হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যটা এত বেশি অ্যাট্রাকটিভ এখানে যে মানে অন্যরকম। 2002 সালে বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন নিজের প্রায় 2400 শতক জমিতে শিমুল গাছ রোপণের উদ্যোগ নেন। 22 বছরে সেই বাগান আজ পরিণত। জাদুকাটা নদীর পাড়ে গড়ে ওঠা এই শিমুল বাগান প্রতি বসন্তে দেশি বিদেশি পর্যটকে মুখর হয়ে যায়। তো ভালো লাগছে, মনটা অনেক ভালো হয়ে গেছে। সবাইকে বসন্তের শুভেচ্ছা, আর আশা করব সবাই এখানে ঘুরতে আসবে। দিন দিন পর্যটক বাড়ছে শিমুল বাগানে, তাই পর্যটকদের জন্য সুযোগ সুবিধা যুক্ত করার দাবি তোলেন বাগানের ব্যবস্থাপক। তাদের কণ্ঠে সবার আগে উঠে আসে আশেপাশের আবাসন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। ওয়াশরুম আছে, আমরা নিরাপত্তা ব্যবস্থা সব দিকেই পর্যটকদের জন্য বাগানের সুযোগ সুবিধাও বেশি, এবং পর্যটক অন্য বছরের থেকে এই বছর বেশি আসতে। বাগানের সৌন্দর্য সব ফুটে গেছে, ফুলের সংখ্যাও বেশি। এই তো বাগান আল্লাহ দিলে ভালোই। ফারদিন নীরব, ৭১। ভালোবাসার রং আর বসন্তের ছোঁয়া সারা দেশে একসঙ্গে এনেছে উৎসব মুখর পরিবেশ। প্রিয়জনকে ফুল উপহার দেওয়ার জন্য সব বয়সী মানুষ ফুল কিনছেন। সারা দেশের ফুলের দোকানগুলোতে দেখা যাচ্ছে ভিড়। তবে দাম নিয়ে কেউ কেউ অভিযোগ জানালেও বিক্রেতারা জানান ক্রেতা বাড়লে দাম আরও কমে যাবে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। বসন্ত উৎসব আর ভালোবাসা দিবস ঘিরে সকাল থেকে মানিকগঞ্জের ফুলের দোকানগুলোতে ভিড় দেখা যায়। প্রিয়জনকে ফুল উপহার দেওয়ার জন্য নানা বয়সী মানুষ ফুল কিনেন। গোলাপের বিক্রি বেশি হলেও অনেকে বসন্ত বরণের জন্য কেনেন জারবেরা, রজনীগন্ধা, গ্লাডিওলাস ও গাঁদা। সব মানুষই চায় তার প্রিয় মানুষকে কিছু একটা ফুল দিয়ে তাকে খুশি করার জন্য, ভালোবাসার বহিঃপ্রকাশ করার জন্য। প্রিয় মানুষদের জন্য ফুল কিনছি, তাদের সাথে একটি সুন্দরভাবে দিনটি উদযাপন করব। ফুল ব্যবসায়ীরা জানান বিভিন্ন ফুলের প্রচুর মজুদ থাকলেও ক্রেতা কম থাকায় বিক্রি কম। কাস্টমারের আনাগোনাটা অন্য বছরের তুলনায় এবার একটু কম। অন্য বছর বিক্রি করতাম একটা গোলাপ 50 টাকা 60 টাকা, এই বছর বিক্রি হচ্ছে 30 টাকা 20 টাকা। ময়মনসিংহে পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবসকে ঘিরে নগরীর ফুলের দোকানগুলোকে সাজানো হয় রঙিন করে। যশোরের ফুলের দোকানেও ছিল ভিড়, তবে ক্রেতারা জানান প্রচুর ফুল থাকলেও দাম বেশি নিচ্ছে বিক্রেতারা। তুলনামূলক একটু দামটা বেশি, অর্ধেকটা বিরাট নষ্ট হয়ে যায়, যার কারণে ফুল একটু বেশি দাম বেচতে আসছে। বরিশালে উপহার দেওয়ার জন্য ফুল কিনতে আসেন তরুণ তরুণীদের পাশাপাশি বিভিন্ন বয়সের মানুষ। পহেলা ফাল্গুন, তারপরে ভ্যালেন্টাইন্স ডে, দুটো উপলক্ষে ফুল নিতে আসছে। আমি ফুল কিনলাম আমার স্ত্রীর জন্য, মোটামুটি ভালো সাড়া পাওয়া যাইতেছে, বেচাকেনা আলহামদুলিল্লাহ ভালো। এদিকে সিলেট নগরীর বিভিন্ন ফুলের দোকানে হরেক রকমের ফুল সাজিয়ে রাখা হলেও ক্রেতার সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম। পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন রাজশাহীর ফুল বিক্রেতারাও। সকাল থেকে বাহারি ফুলের পসরা সাজাতে ব্যস্ত দোকানিরা। গোলাপ, হলুদ আছে, পিঙ্ক আছে, লাল আছে, চন্দ্রমল্লিকা আছে, সাদা কালো গ্যালোডিয়াস আছে। গতবারের থেকে ব্যবসা খুব মোটামুটি ভালো না, এবার ব্যবসা এই বছরে খুবই খারাপ। দেখতেছি যেটা মনে হলো ফুলের দাম রিজনেবল আছে। বসন্তের প্রথম দিন আর ভালোবাসা দিবস একই দিনে দুই উৎসব ঘিরে ভোলার ফুল বাজারও ছিল রমরমা। শারমিন স্বপ্না, ৭১। টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা। এ ধাপে অংশ নিচ্ছেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। ফজরের নামাজের পর থেকে শুরু হয় বয়ান। এরপর সকাল 10:30টায় বিভিন্ন খিত্তায় খিত্তায় শুরু হয় তালিম। দুপুর 1:30টায় অনুষ্ঠিত হয় জুমার নামাজ। ইজতেমার প্রথম রাত পবিত্র শবে বরাতের রাত হওয়ায় এবার বহু মানুষ ইবাদত বন্দেগীতে যুক্ত হবেন। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার জানান, শান্তিপূর্ণ ইজতেমা অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে শক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গাজীপুরের টঙ্গীর তুরাগের পাড়ে চলছে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এই পর্বটি অনুষ্ঠিত হচ্ছে নিজামুদ্দিন মার্কাজ অনুসারী বা সাদ কান্ধলভি অনুসারীদের ব্যবস্থাপনায়। আয়োজন নিয়ে দেশি বিদেশি মুসল্লিদের কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। ইকবাল আহমেদ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন।
দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিতে দেশের লাখো লাখো মুসল্লি অবস্থান নিয়েছেন বিশাল ময়দানের চটের ছাউনির নিচে। ক্যাম্পে রয়েছে রান্নাবান্নার ব্যবস্থা, সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, পর্যাপ্ত সংখ্যক শৌচাগার ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। ময়দানে কেউ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে সবাই পাচ্ছেন এই সেবা। ফ্রি ক্যাম্পে আসছি চিকিৎসা নেওয়ার জন্য, এখানে আমি চিকিৎসা নেব। ময়লা আবর্জনাগুলো একটু পরিষ্কার করলে আমরা একটু চলাফেরা করে শান্তি পাই, সুবিধা পাই। তাছাড়া সব কিছু সুবিধা আছে, এখন আর কোনো সমস্যা নাই। ইলেকট্রিক, বিদ্যুৎ, গ্যাস সব দিক দিয়ে সুবিধা। আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেক ইনশাল্লাহ ভালো। সিটি কর্পোরেশন ছাড়াও পানির সরবরাহের জন্য জনস্বাস্থ্য বিভাগের 18টি গভীর নলকূপ থেকে সার্বক্ষণিক এমনকি প্রতি ঘন্টায় 24 লাখ লিটার পানি সরবরাহ করা হচ্ছে ইজতেমা ময়দানে। আমাদের প্রস্তুতি ইনশাল্লাহ 18টা নলকূপের মাধ্যমে আমরা সার্বক্ষণিক চলমান রয়েছে এবং 18টা নলকূপের মাধ্যমে ঘন্টায় প্রায় 24 লক্ষ লিটার পানি সরবরাহ বিদ্যমান চলমান রয়েছে। আর তাৎক্ষণিকভাবে কোনো সমস্যা হলে আমরা তাৎক্ষণিকভাবে সারানোর ব্যবস্থা ইনশাল্লাহ আমাদের আছে। দেশি লাখ লাখ মুসল্লির সঙ্গে ময়দানের উত্তর পশ্চিম প্রান্তে টিন শেডে তৈরি আলাদা বিদেশি নিবাসে রয়েছেন প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা সহ নানা দেশের কয়েক হাজার মুসল্লি। তাদের সুবিধার জন্য তাবলিগের মুরব্বীরা ছাড়াও মাঠে থেকে জেলা প্রশাসন সার্বক্ষণিকভাবে মনিটরিং করছেন। তাদের অন্যান্য আশেপাশে খাবার সহ বিভিন্ন যে কোনো বিষয়ে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেটগণ রয়েছেন, তারা এই খাবারের বিষয়ে সহ অন্যান্য বিষয়ে মনিটরিং করছেন এবং প্রয়োজন রোধে সেখানে মোবাইল কোড করার অনুমতি রয়েছে। ইজতেমা ময়দানের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী ছাড়াও পর্যবেক্ষণ টাওয়ার, সিসি ক্যামেরা সহ থাকছে খিত্তায় খিত্তায় সাদা পোশাকের গোয়েন্দা কর্মী। 16 ফেব্রুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। হাসিবা আলী বর্ণা, 71। এদিকে রমজানের আগেই ছোলার দাম বাড়তে শুরু করেছে। রমজানে চাহিদা বাড়ায় ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে দাবি করছেন ব্যবসায়ীরা। তবে দেশে যে পরিমাণ ছোলা আমদানি হয়েছে তাতে দাম বাড়ার কোনো কারণ নেই বলছেন আমদানিকারকরা। জহিরুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন প্রণবেশ চক্রবর্তী। রমজানের আগে চট্টগ্রাম বন্দর দিয়ে পর্যাপ্ত আমদানি হওয়ায় ভোগ্যপণ্যের অন্যতম বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে প্রতিদিন প্রবেশ করছে ট্রাক ভর্তি ছোলা, মসুর সহ নানান রকম ডাল। রমজানের আগে চাহিদা বাড়ায় ডালের মোকামগুলোতে বেচা বিক্রিও চলছে ভালো। ব্যবসায়ীরা জানান, গত কয়েক সপ্তাহ আগে কেজি প্রতি 15 টাকা কমলেও এই সপ্তাহে কেজি প্রতি 3 থেকে 5 টাকা বেড়ে অস্ট্রেলিয়া থেকে আসা বিভিন্ন মানের ছোলা বিক্রি হচ্ছে 87 থেকে 97 টাকায়। তবে স্থিতিশীল রয়েছে মটর, মসুর, মুগসহ অন্যান্য ডাল। কমপক্ষে 3 টাকা লস, সাদা মটর আছে 5 টাকা কেজিতে লস, কাজে বাড়ার কোনো সুযোগ নাই। এই হিসাবে ইনপুট হয়েছে এবং আমরা পণ্য ক্রয় করছি, সেই হিসাবে কিন্তু বেচা বিক্রি অত অধিক নেই। ছোট বড় সব ব্যবসায়ী আমদানির সুযোগ পাওয়ায় এবছর বাজারে প্রতিযোগিতা বেড়েছে। বিশ্ববাজারেও কমেছে ছোলার দাম। এর প্রভাবে গত কয়েক সপ্তাহ যাবৎ ছোলার দাম নিম্নমুখী। যে ছোলা আপনার 1 মাস আগে আপনার 4300 টাকা 4400 টাকা মন বিক্রি হয়েছে, সেই ছোলা এখন বিক্রি হচ্ছে আমরা 3300 টাকা করে। বিগত 1 মাসের ব্যবধানে বিশ্ববাজারে ছোলার দাম প্রায় $200 কমেছে, যেটির প্রভাব পড়েছে আসলে আমাদের বাংলাদেশের খাতুনগঞ্জের পাইকারি মার্কেটে। চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের হিসেব অনুযায়ী 2023-24 অর্থ বছরের 1 জুলাই থেকে জুন পর্যন্ত এক বছরে ছোলা আমদানি হয়েছিল 1,50,832 মেট্রিক টন। সেখানে 2024-25 অর্থ বছরের 1 জুলাই থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র 7.5 মাসে দেশে ছোলা আমদানি হয়েছে 1,82,351 মেট্রিক টন, যা গত বছরের তুলনায় 31,519 মেট্রিক টন বেশি। আমদানি পর্যাপ্ত পরিমাণে ইতিমধ্যে হয়ে গেছে এবং আমাদের আমদানি অনুমতিপত্র, যেটা ইম্পোর্ট পারমিট আমরা সেটাকে বলি, সেটাও কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে। সুতরাং আমাদের এখানে ছোলা এবং মসুর ডালের কোনো রকমের সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রতি বছর দেশে ছোলার চাহিদা 1,80,000 থেকে 2 লাখ মেট্রিক টন। এর মধ্যে রমজানের ছোলার চাহিদা থাকে 1 লাখ মেট্রিক টন। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।
প্রায় 200 বছরের পুরানো পাইকারি পণ্য সরবরাহের বাজার নিতাইগঞ্জ ধুঁকছে। চট্টগ্রামের খাতুনগঞ্জ ও পুরান ঢাকার মৌলভীবাজারের পাইকারি বাজারের পরেই নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ নিয়ন্ত্রণ করেছে আটা, ময়দা, চাল, ডাল সহ দেশের ভোগ্যপণ্যের সরবরাহ। সেই নিতাইগঞ্জের দৈনিক ব্যবসায়িক লেনদেন আশঙ্কাজনক হারে কমেছে শ্রমিকের আয়। ব্যবসায়ীরা বলছেন আধুনিক সুযোগ সুবিধার অভাবে বাজারের এই হাল। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রায় 3 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে শীতলক্ষা ঘেঁষা নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ। প্রতিদিন এখান থেকে উৎপাদিত আটা, ময়দা, চাল, ডাল, সুজি, সরিষার তেল, লবণ সহ ভোগ্যপণ্য বরিশাল, সিলেট, ফরিদপুর, চাঁদপুর, কুমিল্লা সহ 10 থেকে 12টি জেলায় সরবরাহ হয়। অথচ 1 দশক আগেও দেশের 40টি জেলায় এখানকার পণ্য যেত। ব্যবসায়িক লেনদেন 1 দশক আগেও দৈনিক যেখানে 200 থেকে 250 কোটি ছিল, তা এখন 50 কোটিতে নেমেছে। ব্যবসায়ীরা জানান নানা কারণে নিতাইগঞ্জের পাইকারি ব্যবসার গুরুত্ব ও প্রভাব কমেছে, যা এখানকার লক্ষাধিক শ্রমিকের জীবনেও ছাপ ফেলেছে। কমেছে আয় রোজগার। শ্রমিকরা বলছেন পণ্য সরবরাহের চাপে আগে মোকাম সকাল 7টায় শুরু হতো, রাত 9টা থেকে 10টায় শেষ হতো। এখন বেচাকেনাই শুরু হয় সকাল 9টায়, চলে বিকাল 5টা থেকে 6টা পর্যন্ত। সকাল থেকে মনে করেন যে মোটামুটি 60 করতে প্রায় 12টা বেজে যায়। সার্বিক অবস্থা খুবই খারাপ। নিতাইগঞ্জ অনেক আগের মতন ওরকম বিভিন্ন বাংলাদেশের থেকে ওরকম কাস্টমার আগের মতন এখন আসে না। সপ্তাহে 7 দিন কাম আসিল, এখন সপ্তাহে 2 দিন কাম, 5 দিনে বয়ে থাকতে হয়। 5 দিন বয়ে থেকে 5 দিন কামও করতে গা। অপরিকল্পিত নগরায়নের কারণে নিতাইগঞ্জের সড়কগুলো প্রশস্তভাবে গড়ে ওঠেনি, যার প্রভাব নিতাইগঞ্জের ব্যবসায় পড়েছে বলে জানান নিতাইগঞ্জ পাইকারি ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক। বড় কোম্পানিরা যেহেতু মাল উৎপাদন করে, সব ধরনের মাল, তাদের বিশাল বড় নেটওয়ার্ক, তাদের ট্রান্সপোর্ট সব কিছু মিলিয়ে ওরা মানে টোটালটাই বাংলাদেশটা তাদের কয়েকজনের কাছে, কয়েকজনের নিয়ন্ত্রণে চলে গেছে টোটাল বিজনেসটা। যে কারণে এখানকার উৎপাদিত পণ্য তাদের সাথে কম্পিটিশনে, কস্টিংয়ে আসে না। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জানান নিতাইগঞ্জে ব্যবসা পদ্ধতির আধুনিকায়ন না হওয়ায় তারা কুলিয়ে উঠতে পারছে না। এই যে এলসি করতে পারছে না তারা, এই যে ডলার রেট, এই যে কম্পিটিশন, এই সম্পূর্ণ জায়গাগুলিতে কিন্তু তারা বিভিন্নভাবে মার খাচ্ছে। নিতাইগঞ্জে ছোট বড় মিলিয়ে 72টি আটা ময়দার মিল রয়েছে, 100টির বেশি চালের আড়ত, 50টির মতো গমের আড়ত, ডালের আড়ত 100টি, লবণের 50টি, তেল চিনির প্রায় 400টি, ময়দার 68টি, ছোট বড় মিলিয়ে ভুসিমালের সহস্রাধিক আড়ত রয়েছে। হাসান আহমেদ, 71। আজ সুন্দরবন দিবস। সুন্দরবন সংলগ্ন উপকূলের বাসিন্দারা 14 ফেব্রুয়ারি দিনটিকে সুন্দরবন দিবস হিসেবে পালন করেন। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনা সহ উপকূলীয় দক্ষিণ পশ্চিমাঞ্চলে 2 দশকের বেশি সময় ধরে দিবসটি পালিত হয়ে আসছে। সুন্দরবন দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি নিয়েছে খুলনার সুন্দরবন একাডেমি। সুন্দরবনের ইম্প্যাক্ট জোন হিসেবে পরিচিত বনের পার্শ্ববর্তী 5টি জেলার 17টি উপজেলায়ও সচেতনতামূলক নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে আলোচনা সভা, শোভাযাত্রা, সিগনেচার ক্যাম্পেইন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাইকেল র্যালি, মানববন্ধন ও আলোকচিত্র প্রতিযোগিতা রয়েছে। এবার সুন্দরবন দিবসের প্রতিপাদ্য বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন। তবে 23 বছরেও জাতীয়ভাবে সুন্দরবন দিবস পালনে সরকারের সাড়া মেলেনি। যদিও আয়োজকরা 2 দশক ধরেই সরকারের কাছে জাতীয়ভাবে সুন্দরবন দিবস পালনের দাবি জানিয়ে আসছেন। তারা বলেছেন জাতীয়ভাবে সুন্দরবন দিবস পালন করা হলে সুন্দরবনের গৌরব দেশ বিদেশে ছড়িয়ে পড়বে। এতে সুন্দরবন সংরক্ষণেও সুবিধা হবে। এদিকে বাগেরহাটের শরণখোলা রেঞ্জে সুন্দরবন রক্ষার একটি প্রকল্প সময় পার হওয়ার পরেও শেষ না হওয়ায় বিরক্ত পর্যটকরা। আলিবান্দা ইকো পার্ক নামের এই প্রকল্প সময় মতো শেষ না হওয়ায় সুন্দরবনের একটি বড় এলাকায় যেতে পারছেন না পর্যটকরা। এজন্য বন বিভাগের অবহেলা ও নির্লিপ্ততাকে দায়ী করেছেন সুন্দরবন সহ ব্যবস্থাপনা কমিটি। যদিও বন বিভাগ বলছে কাজ শেষ করে আগামী 2-3 মাসের মধ্যেই খোলা হবে আলিবান্দা ইকো ট্যুরিজম স্পট। নজরুল ইসলাম আকুনের তথ্য ছবিতে প্রতিবেদন।
সুন্দরবনের কটকা, কচিখালী, দুবলা, হিরন পয়েন্ট সহ ঝুঁকিপূর্ণ টুরিস্ট স্পট ভ্রমণে নিরুৎসাহিত করতে 2022 সালে লোকালয়ের কাছাকাছি পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়া, আন্ধারমানিক ও শরণখোলা রেঞ্জের আলীবান্দায় প্রায় 4 কোটি টাকা ব্যয়ে পরিবেশ বান্ধব 3টি ইকোট্যুরিজম স্পট নির্মাণের সিদ্ধান্ত নেয় বন বিভাগ। 3টি স্পটের নির্মাণ কাজ একসাথে শুরু হলেও আলীবান্দা ছাড়া বাকি স্পটগুলোর কাজ শেষ হয়েছে। পর্যটক ও গাইডদের দাবি, কম সময়ে কম খরচে এবং নিরাপদ সুন্দরবন ভ্রমণের এমন সুযোগ আর দ্বিতীয়টি নেই এই বনাঞ্চলে। আনুষ্ঠানিকভাবে স্পটটি চালু না হলেও বন বিভাগের বিশেষ অনুমতি নিয়ে এখানে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে আসছে সুন্দরবন প্রেমী মানুষ। এত নিবিড় বন, এটা আসলেই এক্সক্লুসিভ। আমরা আগে বিভিন্ন স্পটে গিয়েছি, তো সেখানে যতটা সুন্দর মনে হয়েছে তার চেয়ে এটা আরো বেশি মনোরম। সুন্দরবনের যতগুলি ওয়াচ টাওয়ার আছে তার সাথে এই ওয়াচ টাওয়ারটাই সবচেয়ে সুন্দর এবং দেখার মতো একটা ভিউ। বন বিভাগের কর্মকর্তার কাছে আমার আবেদন, জানি এইটা যত তাড়াতাড়ি সম্ভব চালু হয়। সুন্দরবন সুরক্ষা বিষয়ক কমিটির সদস্যরা মনে করেন, আলীবান্দায় ইকোট্যুরিজম স্পট চালু হলে বন সংলগ্ন এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হবে। অপরদিকে সুন্দরবনের ওপর পেশাজীবীদের চাপ অনেকটাই কমবে। এটা খুলে দিলে আমাদের স্থানীয় আর্থসামাজিক উন্নয়ন ঘটবে এবং সুন্দরবনে যারা পেশাজীবী জেলে এবং মৌয়াল থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ যারা সুন্দরবনের উপর নির্ভরশীল, তাদের আর্থসামাজিক গড়ে উঠবে এবং বিভিন্নভাবে তারা বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে। পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নুরুল করিম জানান, আলীবান্দা ইকোট্যুরিজমের কাজ অনেক দূরে এগিয়ে গিয়েছে। বাউন্ডারি ওয়াল ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা করতে পারলে 2-3 মাসের মধ্যেই স্পটটি চালু করা সম্ভব হবে। কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে। আমাদের সেখানে ফুড ট্রেইল আছে, পুকুর আছে, এখন ওই যে আপনার বাউন্ডারি ওয়াল আর প্লাস একটা আমাদের কর্মচারীদের থাকার একটা আবাসন ব্যবস্থা করতে পারলেই তাহলে আমরা পুরোপুরি চালু করে দিতে পারব। সুন্দরবনের সবচেয়ে আকর্ষণীয় ইকোট্যুরিজম স্পটের নাম আলীবান্দা। শরণখোলা রেঞ্জ অফিস থেকে ভোলা নদী ও বাদামতলা খালের মোহনায় এই কেন্দ্রটি অবস্থিত। নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর বনাঞ্চলটি পর্যটকদের প্রিয়। শরীফ আজাদ প্রীতম, ৭১। দর্শক, চলছে দেশজোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে ও সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।